এই এপিসোডের শুরুতে আমরা দেখি জেইন সেই জায়গায় ঘুমিয়েছিল। তখন সে তার সঙ্গে সুপ্রিমোর কাটানো কিছু মুহূর্ত মনে করে। তারপর সেখানে ভয় চলে আসে আর তার ঘুম ভেঙে যায়। তারপর সে সেখান থেকে অন্য একটি জায়গায় চলে যায়। মানে এপিসোড 15-তে আমরা দেখেছিলাম সে সিঁড়ি দিয়ে নেমে একটি জায়গায় যায়। তারপর নিচে নেমে সে তার ব্যাগ থেকে চাকুটি বের করে আর কি যেন বুঝে আবার চাকুটি ব্যাগের মধ্যে রেখে দেয়। তারপর আর কি, রে সিলভেনিয়া পিছন থেকে এসে জেইনের মুখ চেপে ধরে। তারপর সে তাকে টেনে একটু পিছনে নিয়ে যায় আর সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, কেন তুমি এভাবে হাল ছেড়ে দিলে? তার জন্য কেন লড়াই করলে না, ডার্লিং? জেইন খুব বেশি রাগ করে তাকে মারতে যায়, কিন্তু রেই জেইনের হাত ধরে ফেলে। জেইন বলে, আমাকে এই নামে ডাকবে না। জেইন বলে, আমাকে ছাড়ো। তারপর সে একটু রাগ করে বলে, আমাকে ছাড়ো। তারপর রেইস তার হাত ছেড়ে দেয়। রেইস বলে, ভয় পেও না। তারপর আমরা দেখি রেইস তার হাত দিয়ে জেইনের চোখগুলো ঢেকে দেয়। তখনই আসলে প্রথমবারের মতো রেইস তার মাস্কটা উপরে তুলে। আমরা রেইসের সম্পূর্ণ চেহারাটা দেখতে পারি, কিন্তু তাও তার কপালটা দেখা যাচ্ছিল না। তারপর রেইস বলে, ডার্লিং, প্লিজ কাম ব্যাক। আর এটা বলে বলে সুপ্রিমো এই মেসেজ তোমার জন্য পাঠিয়েছে। তারপর রেইস সেখান থেকে চলে যায়। আমরা দেখি জেইন সেই অবস্থায় দাঁড়িয়েছিল আর তখন অতীতে হয়ে যাওয়া সুপ্রিমোর সঙ্গে তার কিসের মুহূর্তটা মনে করে। তারপর আমরা দেখি জেইন তার ডর্মে ফিরছিল আর মনে মনে ভাবছিল রে সিলভেনিয়াকে, তার আসল পরিচয় কি। তখন অতীতে হয়ে যাওয়া কিছু মুহূর্ত মনে করে। মানে হেল ইউনিভার্সিটিতে তাদের প্রথম দিকের ব্লাডি নাইটগুলোতে যখন একদিন ম্যাট আর জেইন ভেসে গিয়েছিল। জেইনকে অন্য গ্যাংয়ের ছেলেরা ঘিরে ধরেছিল আর ম্যাট অজ্ঞান অবস্থায় ছিল। ওই দিনই তো আমরা প্রথমবারের মতো রে সিলভেনিয়াকে দেখেছিলাম, যার শুধু একটা মাত্র ধমকে ছেলেরা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর যে কিনা জেইন আর ম্যাটকে সাহায্য করে ম্যাটকে তুলে নিয়ে ডোরমে পৌঁছে দেয়। আসলে ভাই, এই ফ্ল্যাশব্যাকগুলো শুধু সময় নষ্ট করেছে, কারণ আমরা তো নতুন সিন দেখতে চাচ্ছি। অতীতের সিন দেখে কি করব। তারপর জেইন যখন তার ডোরমের বিল্ডিংয়ে আসে, সে দেখে ভেনেসা আর জেরম একসঙ্গে ছিল। মানে কিছু একটা করছিল, কিন্তু শিওর বোঝা যাচ্ছিল না। যখন জেন সেখানে আসে, জেরম বলে উঠে যে ভেনেসার চোখে কিছু একটা পড়েছিল। জেরম আবার মজা করে ভেনেসার চোখ চেক করতে যায়। তখন ভেনেসা বলে উঠে, আর বাদ দাও, তোমার শ্বাসে অনেক দুর্গন্ধ। জেন বলে উঠে, যাই হোক, এটা জানা এত জরুরি না। তারপর ভেনেসা জেনকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে? কারণ অলমোস্ট ব্লাডি নাইট শুরু হয়ে যাচ্ছে। জেইন একটু আমতা আমতা ভাব নিয়ে বলে, এটা ম্যাটার করে না, মানে সে কোথায় ছিল এটা কোনো বড় বিষয় না। তখন ভেনেসা কেমন জানি আচরণ করছিল আর বলে যে সে ভালোবাসায় আছে, ভালোবাসায় থাকার কারণে সে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হয়তোবা ভালোবাসা এরকমই। জেরমও তাকে সাপোর্ট করে। আসলে এখানে দেখেই বোঝা যাচ্ছিল যে জেরম আর ভেনেসা একজন অন্যজনকে পছন্দ করে আর তারা সেই বিষয়টা মেনেও নিয়েছে। জেরম মজা করে বলে, তুমি একেবারে ঠিক বলছো আমার ভেনেসা। ভেনেসা বলে, আমি আবার কবে থেকে তোমার ভেনেসা হলাম? জেরম একটু চিন্তা করে আর বলে, কালকে যখন তুমি আমাকে কিস করেছিলে। তখন ভেনেসা সঙ্গে সঙ্গে বলে, সেটা ইচ্ছাকৃত ছিল না, সে হুচট খেয়ে পড়েছিল। ভেনেসা অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আমরা দেখি জেইন এসব কিছু দেখি স্মাইল করছিল। জেরম বলে, হুচট খেয়ে একেবারে ঠোঁটের উপরেই পড়লে। ভেনেসা মজা করে তার গালে চড় মারে। তখনই আমরা দেখি সেখানে জেইন রেইজের বলা কথাগুলো কল্পনা করতে থাকে। কেন তুমি তার থেকে মুখ ঘুরিয়ে নিলে? কেন তুমি তার জন্য ফাইট করলে না? মানে একটু আগে হয়ে যাওয়া ঘটনাগুলো সে কল্পনা করছিল। তখনই সে জেরম আর ভেনেসার দিকে অন্যরকম ভাবে তাকায় আর তার মনে মনে বলতে থাকে যে সে চাইলেও আর ফিরে যেতে পারবে না। সে চায় ভাগ্য তাদের ভবিষ্যৎ নির্ধারণ করুক, আর আমি তোমার দুর্বলতা হতে পারবো না। তারপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি হেল ইউনিভার্সিটিকে, যেখানে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। মানে সবাই তাদের নিত্যদিনের কাজে ব্যস্ত ছিল। আর আমরা দেখি সুপ্রিমোর সাসপেন্ডের 2 দিন হয়েছে আর তারপর 3 দিন হয়। মানে তাকে তো 7 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল, 7 দিন পর সে আবার ফিরে আসতে পারবে। তারপর আমরা দেখি একজন ম্যাম ক্লাস নিচ্ছিলেন। সেখানে তিনি যুদ্ধের সময়কালের সম্পর্কে একটি নিরসন দেন। সেখানে বলা হয়, যুদ্ধের সময় লাভাররা বছরের পর বছর অপেক্ষা করত একজন অন্যজনের জন্য। চিঠি ছিল একমাত্র ভরসা।
অনেক চিঠি সময় মতো পৌঁছাতো না, আবার কিছু লেটার কখনো পৌঁছাতোই না। তবুও মানুষ লিখে যেত, কারণ যুদ্ধের মধ্যে সাধারণত ছোট ছোট মুহূর্তগুলো সবচেয়ে মূল্যবান হয়ে উঠত। লাকি যারা তারাই হয়তো বা চিঠি পেত, কিন্তু বেশিরভাগ মহিলারা চিঠি লিখত। তখন আমরা দেখি মিয়া ভেনেসার জন্য কিছু একটা লিখে তাকে দেয়, যেখানে লেখা ছিল এক্সাইটেড না, ইয়ে। জেন বলে কিসের জন্য? তখন ভেনেসা ইশারা দিয়ে কিছু একটা বুঝায়, আর জেন স্মাইল করে। আর পিছনে আমরা দেখি ম্যাম বলছিল যে যুদ্ধের সময় অর্ডিনারি মানুষ অনেক বেশি স্পেশাল হয়ে যায়, আর অনেক লেটার লেটে আসে, কিন্তু আসে। তারপর আমরা দেখি এসএসজির অফিস, যেখানে অনিল বসে কিছু একটা করছিল, আর জেন তার পাশে বসে সুপ্রিমোর সিটের দিকে তাকিয়েছিল। তারপর আবার সেই ফ্ল্যাশব্যাক, যেখানে জেন কল্পনা করে যে ওই দিন পার্টিতে গিয়ে সে সুপ্রিমোকে কি বলেছিল, একজন অন্যজনকে দূর থেকে ভালোবাসাই যথেষ্ট। কিন্তু সুপ্রিমো সেটা মানে না। সে বলে সে সবাইকে বলতে চায় সে জেনকে কতটা ভালোবাসে, সে জেনকে ওপেনলি ভালোবাসতে চায়। সুপ্রিমো তখন জেনকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে বিশ্বাস করো না? জেন বলে, আমি তোমাকে বিশ্বাস করি, আমার নিজের জীবন থেকেও বেশি বিশ্বাস করি, কিন্তু আমি গিভ আপ করছি। আমি এই ফালতু জিনিসের সঙ্গে লড়াই করতে পারবো না। মানে ওই দিনের হয়ে যাওয়া সম্পূর্ণ কনভারসেশন জেইন মনে মনে কল্পনা করতে থাকে, আর ভাবতে থাকে কি করলো, কারণ সেও তো সুপ্রিমোকে ভালোবাসতো। শুধুমাত্র সুপ্রিমোকে বাঁচানোর জন্যই সে এমনটা করেছে, আর এখন নিজের মনের সঙ্গে লড়াই করছে। তারপর আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জেন কিভাবে প্রথম দিন এসএসজির অফিসে এসেছিল। সুপ্রিমো তাকে একটি ড্রেস দেয় আর বলে সেটা পরার জন্য, মানে লাইন মেরে বলেছিল তার সামনেই পরার জন্য, যেটা কিনা অনেক বেশি হাস্যকর ছিল। তারপর ফ্ল্যাশব্যাকে আবার আমাদের দেখানো হয় শুরু থেকে এই পর্যন্ত সুপ্রিমোর সঙ্গে জেইনের কাটানো প্রত্যেকটা মুহূর্ত। আসলে মানুষকে ভালোবাসা কষ্ট দেয় না, কষ্ট দেয় ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত আর মেমোরিগুলো। সুপ্রিমোর টেবিল চেয়ার সবকিছুই ছিল, কিন্তু সুপ্রিমো সেখানে ছিল না, যেটা দেখে আমারও খারাপ লাগছিল। এরপর আবার জেন কল্পনা করে কিভাবে সে চলে এসেছিল আর কান্না করছিল। তারপর আবার ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ওই দিন লাইব্রেরিতে তাদের কাটানো সুন্দর মুহূর্ত, যেখানে একটা মিউজিকও প্লে হয়। আমরা দেখি সেই এসএসজির অফিসে অনিল বসে কিছু একটা করছিল। তারপর হঠাৎ সে জেনকে খেয়াল করে, আর জেনের উদ্দেশ্যে বলে যে তুমি তোমার শক্তি নষ্ট করছো। ওইদিকে তাকিয়ে মিসেস শান, সে সেখানে নেই, আর আমি সারাদিনও তাকে দেখিনি। অনিল আরেকটু শান্তভাবে বলে যে আমার মনে হয় সে আর ফিরে আসবে না, যেটা শুনে জেন উত্তেজিত হয়ে যায় আর বলে এটা কোনোভাবে সম্ভব না। তারপর অনিল বলে হয়তোবা সে অন্য কারো সঙ্গে আছে। তারপর অনিল আবার বলে আমি মজা করছিলাম। অবশ্যই মজা ছিল, মানে আরে অনিল ভাই, তুই তো কাটা গায়ে মরিচ ছিটাচ্ছিস। অনিল বলে সে ফিরে আসবে। জেন বলে আমি আজকের দিনটা কোনোভাবে শেষ করতে চাই। অনিল বলে সেম, আমরা সবাই চাই দিনটা শেষ হয়ে যাক, হয়তোবা আজই সুপ্রিমোর পানিশমেন্টের শেষ দিন। তারপর আমরা দেখি জেন ওয়াশরুমে যায়, ঢুকেই দেখে নিকি সেখানে হ্যান্ড ক্লিন করছিল, যেটা দেখে নিকিকে ইগনোর করার জন্য সে প্রাইভেট একটা রুমে ঢুকে পড়ে। নিকি কোনো কিছু করবে না আর চলে যাবে, এটা তো হতে পারে না। নিকি একটু পিছন ঘুরে তাকায় আর জেনের উদ্দেশ্যে বলে আমি জানি কি তোমাকে বিরক্ত করছে। জেন বলে উঠে ফাক অফ। তখন নিকি একটু স্মাইল করে আর বলে আমি তাকে দেখেছি, সে অন্য কারোর সঙ্গে ছিল। যেটা শুনে জেন বাইরে আসে আর বলে আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি? নিকি তার একটু কাছে যায় আর বলে কিন্তু তোমার চোখ তো এরকম কোনো কিছুই বলছে না। নিকি জেনকে বলে তুমি অনেক বেশি ভঙ্গুর, আর তোমাকে খুব সহজে ভাঙা যাবে। তোমার মনস্টার কোথায় লুকিয়ে আছে, এটাকে বের হতে দাও জেইন, আর নিজেকে বাঁচাও। জেইন তাকে বলে থ্যাংক ইউ তোমার অ্যাডভাইসের জন্য। এটা বলে জেইনই সেখান থেকে চলে যায়। তারপর জেইন যখন একটা জায়গা দিয়ে পাস হচ্ছিল, দরজার বাইরে সে কিছু একটা দেখতে পায়। আরে ভাই, কিছু একটা না, আমরা দেখি সুপ্রিমোকে অ্যাঞ্জেলিকা কিস করছিল। জেইন তো এসব কিছু দেখে অনেক বেশি রাগ আর কষ্ট পাচ্ছিল। তারপর জেন কিছু একটা বলার জন্য একটু সামনে যায়, কিন্তু কি যেন ভেবে আবার থেমে যায় আর স্মাইল করছিল। তার স্মাইল দেখে মনে হচ্ছে যে আরে আমি কি পরিমাণ গাদা ছিলাম, এর জন্য কষ্ট পাচ্ছি। এত অন্য একটি মেয়ের সঙ্গে ভালোই আছে। মানে জেইন তো এতক্ষণ নিজেকেই শুধু দোষারোপ করছিল যে সে সুপ্রিমোর সঙ্গে অনেক খারাপ করেছে, অন্যায় করেছে,
বেচারা তাকে এত ভালোবাসতো, কিন্তু সে তাকে পাত্তাই দিল না। সেই গিল্টি তাকে মেরে ফেলছিল, কিন্তু 1 সপ্তাহ হতে পারল না, সুপ্রিমো আরেকটা মেয়েকে দিয়ে তাকে রিপ্লেস করে ফেললো। জেইন কোনো কিছু না বলে না করেই সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি এসএসজির অফিস, যেখানে সুপ্রিমো তার চেয়ারে বসেছিল আর কিছু কাজ করছিল। তখন জেইন সেখানে আসে। হয়তোবা সুপ্রিমো 1 সপ্তাহের জন্য অফ হয়ে থাকা সবকিছু অ্যাপ্রুভ করছিল। জেইনও তার ফাইলটা নিয়ে এসে সুপ্রিমোর সামনে দেয়। সুপ্রিমো তার দিকে কোনোভাবেই তাকায় না, শুধু ফাইলের দিকে তাকায় আর নিজের মতো করে সিল আর সাইন দেওয়া শুরু করে। জেইন তো সেখানে দাঁড়িয়ে সুপ্রিমোকে শুধু দেখছিল, এত চেঞ্জ একটা মানুষ কিভাবে হয়ে যায়। জেইনের ফাইলটা রিটার্ন দিয়ে সুপ্রিমো বলে উঠে নেক্সট, মানে পরের জন আসো। তখনই আমরা দেখি সেখানে অ্যাঞ্জেলিকা আসে আর নিজের মতো করে ভাব নেওয়া শুরু করে। তারপর সে সুপ্রিমোর সামনে এসে বলে, হাই সুপ্রিমো। সুপ্রিমো তার দিকে তাকিয়ে স্মাইল করে আর বলে, থ্যাংক ইউ ফর লাস্ট নাইট, মানে লাস্ট নাইটের জন্য থ্যাংক ইউ, আর আমি সেটাকে অ্যাপ্রিসিয়েটও করি। এসব কিছু আমাদের জেইন শুনে যাচ্ছিল। তারপর জেইন সেখান থেকে চলে যায়। অ্যাঞ্জেলিকা বলে, তোমার জন্য যে কোনো কিছু সুপ্রিমো। তারপর আমরা দেখি জেইন তার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে বসেছিল। তখন সেখানে দেব একটা ভুঁইয়ের মধ্যে কি যেন পড়ছিল আর বলে, এটা কি সত্যি যে কুকুর উপরের দিকে তাকাতে পারে না? মিয়া তার দিকে তাকায় আর স্মাইল করে বলে যে, দেব আর বাদ দাও। দেব বলে ওঠে, কেন? তারপর ভেনেসাকে উদ্দেশ্য করে বলে যে, তুমি কি দেখেছো কোনো কুকুরকে উপরের দিকে তাকাতে? ভেনেসা বলে ওঠে, আমাকে এসব কিছুর মধ্যে ইনভলভ করিও না, তোমার এসব ননসেন্সের মধ্যে আমি নেই। তখন জেরো মজা করে বলে, আমার ননসেন্সের বিষয়ে কিছু বলতে চাও? ভেনেসা বলে, আমার হাতের ঘুষি খাবা? তখন বাকিরাও স্মাইল করছিল। তারপর হঠাৎ সেখানের মাইকে ঘোষণা করা হয় যে সব ক্লাস সাসপেন্ড করা হয়েছে আর সবাইকে কনফারেন্স রুমে জরুরি অবস্থায় একটা মিটিংয়ে যেতে হবে, আর সেখানে সবাইকে যেতেই হবে। এই ঘোষণা শোনার পর থেকে সবাই যেন অনেকটা আনইজি ফিল করা শুরু করে। তারপর আমরা লুকিকে দেখি, যে কিনা অনেকটা অদ্ভুতভাবে এক্সপ্রেশন দিচ্ছিল, মানে কিছু একটা ঝামেলা তো সে অবশ্যই করেছে। তারপর সেখানে ভেনেসা বলে উঠে, আমার ভালো লাগছে না, খারাপ কোনো কিছু হবে এরকম মনে হচ্ছে। তারপর জেন বলে উঠে, যাই হোক না কেন আমরা সবসময় একসঙ্গে থাকব। আমরা দেখি এক এক করে সবাই কনফারেন্স রুমে চলে আসে। সবাই বলছিল তাদের কোনো আইডিয়া নেই কি হতে চলেছে। তারপর সেখানে আগমন হয় ম্যাডাম ভায়োলেন্ট আর স্যার ফ্রান্সিসকোর। ম্যাডাম ভায়োলেন্ট তাদের সামনে এসে বলে, গুড আফটারনুন এভরিওয়ান। সে বলে, তোমরা সবাই এই হেলহুল থেকে অনেকটা বিরক্ত হয়ে গেছো, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, শীঘ্রই তোমরা ফ্রিডম পাবে, মানে মুক্ত হয়ে যাবে। আমরা দেখি জেইন ম্যাটের দিকে তাকায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো কি না? ম্যাট এদিক সেদিক কাকে যেন খুঁজছিল। ম্যাট বলে, কোনো একটা সমস্যা আছে, কারণ নাজির আর নিকিকে কোনো জায়গায় দেখছি না। ভায়োলেন্ট আরও বলে, আজকে থেকে হয়তোবা যে কোনো একদিন তোমাদের এই সাফারিং শেষ হয়ে যাবে। ফিলিপাইন হাই স্কুল থেকে হেল ইউনিভার্সিটি, এই জায়গাটা অনেক সাফারিং আর স্ট্রাগলের সাক্ষী, কিন্তু এসব কিছুর এখন শীঘ্রই সমাপ্তি হবে। যদিও এই গল্প তার শেষে পৌঁছে যাবে, কিন্তু এই গল্প ভুলার মতো না, মানে এই গল্প ভুলাও যাবে না। আমরা এই জায়গাকে মনে রাখব, এই জায়গার গল্পকে মনে রাখব। আর আমরা একটি এক্সপেরিমেন্ট করছিলাম একটা ফর্মুলা তৈরি করার জন্য, বছরের পর বছর। এমন একটি ফর্মুলা যেটা মৃত মানুষকে আবার জীবিত করতে পারে। এটা শুনে সবাই প্রথমে ভাবছিল এটা হয়তোবা কোনো যুগ ছিল, কিন্তু আবার অনেকে বুঝতে পারছিল তারা সত্যি বলছে। তারপর ভায়োলেন্ট বলে উঠে, আমার মনে হচ্ছে এখন আমরা শেষ পর্যায়ে এই ফর্মুলা তৈরি করার জন্য, আর আমি লাস্ট টাইমের জন্য সবাইকে জিজ্ঞাসা করছি যে আমাদের সঙ্গে কোঅপারেট করার জন্য। কেউ বুঝতে পারছিল না লাস্ট টাইম তাদের সহযোগিতা করার মানে কি। জেনের উপর সম্পূর্ণ ফোকাস ছিল। তখনই আমরা হঠাৎ দেখি মাস্ক পরা কয়েকজন লোক সেখানে এন্ট্রি করে, মানে দেখে মনে হচ্ছিল এরা বড় ধরনের কোনো কিছু করবে। ভায়োলেন্ট বলে, এখন থেকে তোমরা সবাই বিশ্রাম নিবে। এই বলে সে এয়ার মাস্কটা তার মুখের মধ্যে পড়ে, মানে মনে হচ্ছিল কোনো একটা গ্যাস রিলিজ করা হবে। আমরা দেখি মিসেস কেত আর স্যার ফ্রান্সিসকো সেই মুখোশটা পরে। তারপর আমরা দেখি সেখানে এক ধরনের বিষাক্ত গ্যাস ছাড়া হয়। সবার শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম এদের সবাইকে মেরে ফেলা হবে, কিন্তু এটা শুধু একসঙ্গে তাদের সবাইকে অজ্ঞান করার জন্য
একটা কৌশল ছিল। আমরা দেখি ম্যাডাম ভায়োলেন্ট সেখান থেকে চলে যায়, তার সঙ্গে বাকিরাও সেখান থেকে চলে যাচ্ছিল। আর স্টুডেন্টদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল, কেউ ভালোভাবে শ্বাস নিতে পারছিল না, আর তাদের মধ্যে একটু ইমব্যালেন্স চলে আসছিল, মানে তারা অজ্ঞান হয়ে যাচ্ছিল। আমরা দেখি এত কিছুর মধ্যে লিয়াম মুখোশ পরা অবস্থায় ছিল, কারণ লিয়াম তো ম্যাডাম ভায়োলেন্টের ছেলে। সে ভেনেসার সামনে গিয়ে দাঁড়ায়, ভেনেসা সেখানে জেরোমকে নিয়েই অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা দেখি মিয়া আর জেইন দাঁড়িয়েছিল। মিয়া রুমাল দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এক পর্যায়ে মিয়াও অজ্ঞান হয়ে যায়। জেইন অজ্ঞান হয়ে যাবে এমন অবস্থায় সুপ্রিমো পিছন থেকে তাকে ধরে। জেইন সুপ্রিমোকে সুপ্রিমো বলে ডাকে, তখন সুপ্রিমো তাকে বলে, ডার্লিং প্লিজ কাম ব্যাক, মানে ফিরে এসো। জেইন বলে, অবশ্যই ফিরে আসব। এরপর আস্তে আস্তে জেইনও অজ্ঞান হয়ে যায়। আমরা দেখি জেইনের সঙ্গে সুপ্রিমোও অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা দেখি সেখানে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট অজ্ঞান অবস্থায় নিচে পড়েছিল।